এত কষ্ট করে মাঠে গিয়ে কাজ করো, কিন্তু নিজের জমি থাকলে তো এই কষ্ট হতো না। এত ভাবিস কেন? অন্যের জমিতে চাষ করি বলেই তো আমাদের সংসার চলে। তবুও অন্যের জমিতে চাষ করলে তো সব ফসল নিজের হয় না, জমির মালিককেও তো ভাগ দিতে হয়। নিজের একখান জমি থাকলে তো আর এই কষ্ট করতে হতো না। জমি কিনতে গেলে টাকা লাগে কমলা, আমাদের কি সে সাধ্য আছে? জানি, কিন্তু এভাবে আর কতদিন? আজ শরীর চলে, কাল যদি না চলে। খেটে খাচ্ছি, সুখে আছি। যাই হোক, এখন গেলাম মাঠে। সাবধানে যেও, আর তাড়াতাড়ি চলে এসো। আরে হরিশ, কেমন চলছে তোর কাজ? আর বলিস না রে রামু, মনের সুখে চাষ করছি। কিন্তু হরিশ, তুই তো জানিস এই জমির মালিক চান না কেউ বেশি সময় ধরে এখানে চাষ করুক। মানে? আমি শুনেছি তিনি এই জমিটি বিক্রি করে দেবেন। তাহলে তোর কি হবে? এ কি বললি রে? আমি তো আর কোনো জমি চিনি না, আমার তো সবকিছু এই জমিতে। তাই বলছি, নিজের জমি কেনার কথা ভাব। হরি জমিতে গিয়ে ভাবতে লাগলো যে এই জমি না থাকলে আমি কি করে খাবো, আমার সংসার চলবে কিভাবে। এই ভাবতে ভাবতে তখনই জমির মালিক চলে আসলো জমিতে। কি গো হরিশ, কাজ না করে কি ভাবছো বসে বসে? জমিতে কি ঠিকঠাক ভাবে ফসল হচ্ছে না? তা না হয় বাবু হচ্ছে, কিন্তু আমি ভাবছি যে, কি এত ভাবছো তুমি? শুনলাম যে আপনি এই জমি বিক্রি করে দিবেন। হ্যাঁ, তোমাকে বলাই হয়নি আমি এই জমি বিক্রি করে দিব। আমার কিছু টাকা লাগবে এই জন্য। বাবু, আপনি এই জমি বিক্রি করে দিলে আমার সংসার চলবে কিভাবে? আমি কি করে খাবো? এত কিছু জানি না, আমার টাকা লাগবে এই জন্য আমি এই জমি বিক্রি করে দিব। তুমি অন্য কোথাও কাজ খুঁজে নিও। তা বলে জমির মালিক চলে যায়। আর এই শুনে অনেক চিন্তায় পড়ে যায় হরিশ। চিন্তা করতে করতে হরিশ বাড়ি ফিরে যায়। কি গো, আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে? কি আর বলবো বলো, মনে হয় না আমার আর ওই জমিতে কাজ করা হবে। কেন, কি হয়েছে? তোমার কি ওই জমি থেকে বের করে দিয়েছে? না গো, জমিটা বলে বিক্রি করে দিবে, এই জন্য। তা ভাবছি কি করে যে সংসার চলবে আমাদের। এত কিছু ভেবো না, দেখবা উপরওয়ালা একদিন চোখ তুলে তাকাবে। আসো, কয়টা খেয়ে নাও। হরিশ পরের দিন সকালে কাজ খুঁজতে বের হয়ে যায়। কোন সকালবেলা বের হয়েছি, এখনো পর্যন্ত একটি কাজও পেলাম না। এইভাবে খুঁজতে থাকলে কি পাবো কাজ? কার কাছে গিয়ে কাজ চাবো, এটাই তো বুঝতে পারতেছি না। উপরওয়ালা যে কি পরীক্ষাটাই নিচ্ছে, এটাও তো বুঝছি না। এই সময় রাস্তায় রামুর সাথে হরিশের দেখা হয়ে যায়। কিরে হরিশ, কি ভাবতে ভাবতে যাচ্ছিস মনে মনে? অনেক চিন্তার মধ্যে আছিস মনে হচ্ছে। আর বলো না রামু, অনেক বিপদের মধ্যে আছি। কেন, কি হয়েছে আবার? বাবু, ওই জমিটা বিক্রি করে দিয়েছে, ওইখানে আর কাজ করতে পারছি না আমি, তাই এখন কাজ খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, তাহলে তো তুই অনেক বিপদের মধ্যে আছিস। হ্যাঁ, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার হাতে কি কোনো কাজ হবে? কাজ হবে বলতে, কাজ তো একটা আছে, কিন্তু কিন্তু আবার কি? ওই যে গোপাল জমিদার আছে না, সে অনেক কঠোর। তার জমিতে যারা কাজ করে তাদের উপর অনেক অত্যাচার করে, ঠিকভাবে মাইনে দেয় না, আরও অনেক কাজ করিয়ে নেয়। আমার কোনো সমস্যা নেই, আমার কাজ হলেই হবে। তুমি আমাকে নিয়ে চলো তার কাছে। চল তাহলে, তোর যখন কোনো সমস্যা নেই তাহলে আর কি। এই বলে রামু হরিশকে নিয়ে জমিদার গোপালের বাড়িতে চলে যায়। জমিদার মশাই, ও জমিদার মশাই, বাড়িতে আছেন আপনি? কে রে? ও রামু, তুই এতদিন পর কি মনে করে? বাবু, আসলাম একটা কাজের খোঁজে। বাবু, এ হরিশ আমাদের গ্রামেরই, ও খুব ভালো চাষাবাদ করতে পারে। ওর একটা কাজের জন্য
আপনার কাছে আসলাম। ও, ভালোই করলি। আমার দক্ষিণ পাড়ার জমিতে একজন লোক লাগবে চাষ করার জন্য। ও কি পারবে চাষ করতে? হ্যাঁ হ্যাঁ বাবু, পারবো। সব কাজ করে দিতেই পারবো। আপনি আমার এই কাজটা দেন বাবু, একটু দয়া করেন আমার উপর। হ্যাঁ হ্যাঁ, কাজটি তোমাকেই দেব, কিন্তু কাজে কোনো ফাঁকি দিতে পারবে না, তাহলে কিন্তু তোমার মাইনে কম দেব। কোনো সমস্যা নেই বাবু, আমি মন দিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, কাল থেকে সকাল সকাল চলে এসো জমিতে। এরপরে রামু আর হরিশ বাড়িতে চলে যায়। পরের দিন সকাল হতে না হতে হরিশ জমিতে এসে কাজ শুরু করে দেয়। বাবু, কাজ আজকের মতন হয়ে গিয়েছে। কাজ তো চোখে পড়ছে না গো, এমন কি কাজ করলে আজকে? জমিতে যত কাজ ছিল আজকে তো সবই করে দিলাম, তা আবার চোখে পড়বে না কেন? কই, আমি তো দেখতে পাচ্ছি না। না, তুমি কাজে অনেক ফাঁকি দাও। এভাবে কাজ করলে কি কাজ আর হয়? কাল থেকে কিন্তু ভালো করে করবে। এখন নাও, কিছু টাকা নিয়ে বাড়ি চলে যাও। বাবু, এত কম টাকা কেন দিলেন? এই টাকা দিয়ে কিভাবে চলবো? তুমি যে কাজ করেছো এজন্য এ টাকাটাও বেশি হয়ে গিয়েছে। এখন যাও যাও, এখান থেকে চলে যাও। এরপর কিছু টাকা নিয়ে মন খারাপ করে হরিশ বাড়িতে চলে যায়। কি গো, আজ তোমার কি হয়েছে? মন এত খারাপ কেন? সকালেও দেখলাম কাজে যাওয়ার সময় মন কত ভালো ছিল তোমার। কি আর বলবো গিন্নি, জমিদার মশাই তো অনেক কম টাকা দিল আমাকে। আমি তার জমিতে কত সুন্দর করে কাজ করে দিলাম, এরপর এসে আমাকে বলল আমি বলে কোনো কাজই করিনি। মন খারাপ করো না, এখন আর কি করবা বলো? এই টাকা দিয়ে তো কোনোভাবে সংসার চালাতে হবে। যাও, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাকে খেতে দিই। হরিশ প্রতিদিনের মতন সকালবেলা চলে যায় জমিতে। কাজ করতে করতে হরিশ জমিতে একটি কলসি পায়। এটা আবার কি? এটি মনে হচ্ছে কোনো এক কলসি। হ্যাঁ, এটি তো কলসি তো। জমির মধ্যে আবার কলসি কেন থাকবে? কলসিটি জমি থেকে ফেলে দিই। হরিশ যে কলসিটি তুলবে তখনই দেখে যে কলসির মধ্যে অনেকগুলো স্বর্ণ মুদ্রা রয়েছে। হ্যাঁ, এটি আবার কি? এটি তো মনে হচ্ছে সোনার মুদ্রা। দেখি তো ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এই তো একটা সোনার মুদ্রা। তাহলে কি এই কলসির মধ্যে সোনার মুদ্রাতে ভরে রয়েছে? যাই যাই, বাড়ি চলে যাই, গিয়ে গিন্নিকে সবই বলি। এরপর মুদ্রার কলসি নিয়ে হরিশ বাড়ি চলে যায়। বাড়ি এসে হরিশ তার গিন্নির কাছে সব কিছু খুলে বলল। এটা কি সত্যি? আমি বিশ্বাসই করতে পারছি না। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমাদের সারাটা জীবন খুব ভালোভাবে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার আর কষ্ট করতে হবে না। এখন থেকে সুখে শান্তিতে থাকতে পারবো আমরা। এইভাবে হরিশের জীবন সুন্দরভাবে কাটতে লাগলো। তাদের জীবনে আর কোনো দুঃখ থাকলো না। কিন্তু একদিন হঠাৎ জমিটা এভাবেই পড়ে আছে। হরিশ কোথায়? হরিশকে তো বেশ কিছুদিন হলো দেখতে পাচ্ছি না। আমার কত টাকা লোকসান হয়ে যাচ্ছে, আর এদিকে ওর কোনো খোঁজই নেই। দেখি যাই তো, ওর বাড়ি গিয়ে দেখে আসি কোথায়। জমিদার হরিশের এত সুন্দর বাড়ি দেখে অবাক হয়ে যায়। জমিদার ভাবতে লাগলো যে হরিশের এত সুন্দর বাড়ি কিভাবে হয়ে গেল। জমিদার হরিশকে অনেকক্ষণ ডাকতে লাগলো। হরিশ যখন না বের হয়ে আসে, জমিদার হরিশের ঘরের দিকে যেতে লাগলো। রুমের দরজার সামনে দেখে যে হরিশের বউ কলসি থেকে সোনার মুদ্রা বের করেছে। এই দেখে জমিদার হরিশের কাছে এত সোনার মুদ্রা কোথা থেকে আসলো? এই জন্য হরিশ চাষাবাদ ছেড়ে দিয়েছে। এর মানে এ কলসি আমার জমি থেকে পেয়েছে, মানে আমার স্বর্ণ মুদ্রা। আমার স্বর্ণ মুদ্রা ওদের কাছে কেন থাকবে? আমার মুদ্রা আমার কাছেই থাকবে। দাঁড়াও, আমি পরে দেখছি। এখন এখান থেকে চলে যাই। জমিদার রেগে হরিশের বাড়ি থেকে চলে যায়। আর এই সময় হরিশ বাড়িতে আসে। হরিশ দেখতে পায় জমিদার রাখতে রাখতে চলে যাচ্ছে। গিন্নি, ও গিন্নি। হ্যাঁ, তুমি চলে এসেছো? বলো, কি হয়েছে?
জমিদার মশাই এসেছিল নাকি? দেখলাম যে সে বাড়ির দিকে রেগে চলে যাচ্ছে। আমি তো দেখিনি, আমি তো মোহর গুনছিলাম। সর্বনাশ, তাহলে মনে হয় জমিদার মশাই দেখে ফেলেছে তোমার মোহর গুণা, এই জন্য সে রেগে রেগে বাড়ি চলে গেল। তাহলে এখন কি করি? সেটাই ভাবছি, এখন কি করা যায়। সে তো অনেক ঝামেলা করবে। চলো তাহলে আমরা এই গ্রাম ছেড়ে দিই, আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। হ্যাঁ, তাই করতে হবে। চলো চলো, সবকিছু বাঁধো, আমরা চলে যাই এখান থেকে। যাওয়ার সময় যদি জমিদার বাবু আমাদেরকে ধরে ফেলে তখন কি করব? আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, একটি কাজ করা যায়। এরপর হরিশ কমলাকে নিয়ে চলে যায়। যার সময় দেখে জমিদার বাবু কিছু লেঠেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। কোথায় যাও হরিশ? আমার জমি থেকে তুমি সোনার মোহর চুরি করে চলে যাবা, আর আমি এটা হতে দিব? না জমিদার মশাই, এই মোহর আমার। এত বড় সাহস! আমার জমি থেকে কলসি নিয়ে আবার নিজের দাবি করবা? এ কে আছিস? ওদেরকে মেরে কলসিটা নিয়ে নেয়। না জমিদার মশাই, আপনি আমাদেরকে মারবেন না, আমাদেরকে ছেড়ে দেন। আমি আপনাকে আপনার কলসি দিয়ে দিচ্ছি। এই নেন আপনার কলসি, আমাদেরকে ছেড়ে দেন। ঠিক আছে, ওদেরকে ছেড়ে দে। এরপর হরিশ ও তার গিন্নি ওইখান থেকে চলে যায়। আর জমিদার কলসি পেয়ে যে মুখ খুলে, সাপ সাপ, কলসির মধ্যে সাপ রয়েছে, পালাও পালাও সবাই পালাও। আর এইদিকে হরিশ ও তার গিন্নির কাছে আসল কলসি থেকে যায়। গিন্নি, ভাগ্যিস তুমি বুদ্ধিটা আমাকে দিয়েছিলে, না হলে আজকে তো সবই হারাতাম আমরা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখন আর ভাবতে হবে না, চলো। এরপর হরিশ অন্য এক গ্রামে চলে যায়। গিয়ে হরিশ ও কমলা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।